হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, অনুভূতির শীর্ষবিন্দু গল্পের নতুন একটা পর্ব নিয়ে চলে আসলাম। আশা করি গল্পটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন থেকে আমরা নিয়মিত এই চ্যানেলে গল্প দেব, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সাথেই থাকুন এবং আমাদের গল্পগুলো উপভোগ করুন। আশা করি গল্পগুলো আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, অবশ্যই মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে গল্পটা পড়তেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আজকের আলোচনার বিষয় সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের কাজ সম্পর্কে। কাচের ধর্ম সংক্ষেপে বর্ণনা করো। এগুলো উচ্চতাপে প্রাসুর্য, অদানাদার ও ভঙ্গুর সামগ্রী। বিভিন্ন প্রকার কাচের ওজনের তারতম্য ঘটে, তবে এগুলো পানির তুলনায় প্রায় 2.5 গুণ ভারী। সে মতে প্রতি ঘনমিটারের ওজন প্রায় 2500 কেজি থেকে। এগুলো তাপীয় প্রাসুর্য খুবই কম, প্রতি ডিগ্রি সেন্টিগ্রেডে 8x10⁻⁴ হতে 9x10⁻⁴ হয়ে থাকে। এগুলোর আলোকীয় ধর্ম বিশেষভাবে উল্লেখযোগ্য। এগুলো রাসায়নিক বিক্রিয়ায় কম আক্রান্ত হয়। কাঁচ উল বা কাঁচ ফাইবারের আকারে এগুলো তাপ ও শব্দ অন্তরক। গলিত গ্লাস বিদ্যুৎ পরিবাহী। এগুলো স্বাভাবিক তাপমাত্রায় উচ্চমানের বিদ্যুৎ প্রতিরোধ ও ডাই ইলেকট্রিক স্ট্রেংথ গুণ সম্পন্ন। এগুলোকে স্যান্ড ব্লাস্টিং এর মাধ্যমে ঘোলা করা যায়। গলনাঙ্কের এগুলোর টুকরোকে জোড়া দেওয়া যায়। এগুলোকে আলো অপসারী ও আংশিক শস্য অবস্থায় তৈরি করা যায় ইত্যাদি। এগুলোর ইঞ্চিত আকার আকৃতিতে ঢালাই করা যায়। এগুলোর তৈরি দণ্ডের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে টান নেওয়ার শক্তি বিপরীতমুখীর অনুপাত ঘটে ইত্যাদি। তো বন্ধুরা, যারা গল্পটি পড়ছেন অবশ্যই মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে গল্পটি পড়বেন, তাহলে গল্পটি পড়তে আপনাদের সুবিধা হবে। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আশা করি গল্পগুলা আমরা নিয়মিতই আপনাদের দেব, তো নিয়মিতই পড়তে পারবেন। তো অবশ্যই মোবাইলের সাউন্ডটি কমিয়ে দিয়ে গল্পটি পড়ুন। ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন হলো? রং বা পেইন্ট কি? মূল উপাদান বাহন, শুষ্কীকর, রঞ্জক ও দ্রাবক মিশ্রিত দ্রবণই হলো রং বা পেইন্ট। বার্নিশ কাকে বলে বা বার্নিশের মূল উপাদান কি? রজন, শুষ্কীকর ও দ্রাবকের দ্রবণকে বার্নিশ বলা হয়। রঙের প্রয়োজনীয় উপাদানগুলো হলো মূল উপাদান, বাহন, শুষ্কীকর, রঞ্জক, দ্রাবক ইত্যাদি। ডিসটেম্পারেচার বা কাঠামোর বাহিরে ব্যবহার করা হয় না কেন? ডিসটেম্পার একটি জল রং, তাই পানিতে ধুয়ে যায় বিধায় কাঠামোর বাহিরে এটি ব্যবহার করা হয় না। প্লাস্টিক পেইন্টের ব্যবহার ক্ষেত্র। প্লাস্টিক পেইন্ট শোরুম, ডিসপ্লে রুম, অডিটোরিয়াম, বাসগৃহ, অফিস বিল্ডিং ইত্যাদি দেওয়ালে ও সিলিং ইত্যাদিতে ব্রাশ দিয়ে লেপন করা বা স্প্রে গান দিয়ে স্প্রে করে রং করা হয়। জলরং কোথায় ব্যবহৃত হয় বা জলরং কোথায় পাওয়া যায়? জলরং সাধারণত কক্ষের অভ্যন্তরের দেওয়ালে, সিলিং এ ব্যবহৃত হয়। ডিসটেম্পারেচার কি? এগুলো কোথায় ব্যবহার করা হয়? ডিসটেম্পার এক ধরনের জলরং। এতে দ্রাবক হিসেবে পানি ও তেল এবং মূল উপাদান হিসেবে গ্লু বা রজন ব্যবহার করা হয়। এগুলোর সাথে ইঞ্চিত রজন সহযোগে ডিসটেম্পারেচার তৈরি করা হয়। এগুলো দুই রকমের হতে পারে, যথা এক হলো তেল ডিসটেম্পারেচার। এটা পেস্টের মতো হয়ে থাকে এবং ব্যবহারকালে পানি মিশিয়ে নিতে হয়। 2 নম্বরে হলো সাধারণ ডিসটেম্পারেচার। এগুলো পাউডারের আকারের হয়ে থাকে এবং ব্যবহারের পূর্বে প্রস্তুতকারকের নির্দেশ মতো পানি মিশিয়ে নিতে হয়। ডিসটেম্পার পানিতে ধুয়ে যায়, তাই কাঠামোর উন্মুক্ত পৃষ্ঠে এটি ব্যবহার করা হয় না। কক্ষের অন্তর্পৃষ্ঠে এবং সৌন্দর্যবর্ধক কাজে ডিসটেম্পার ব্যবহার করা হয়।
ভালো বার্নিশের বৈশিষ্ট্য। ভালো বার্নিশের বৈশিষ্ট্য নিম্নে দেয়া হলো। ভালো বার্নিশ দ্রুত শুকাবে। এটি শুকানোর ফলে সৃষ্ট রক্ষণাকারী অন্তরক শক্ত, ক্ষয়রোধী, স্থায়িত্বশীল হবে। এর প্রকৃত পৃষ্ঠ সমপ্রকৃতির এবং দৃষ্টিনন্দিত হবে। এর প্রকৃত পৃষ্ঠকে উজ্জ্বল চকচকে দেখাবে। এর পর্যাপ্ত স্থিতিস্থাপকতা গুণ থাকবে এবং শুকানোর কালে কোনো সংকোচন বা ফাটল দেখা দেবে না। সময় অতিক্রান্তর সাথে সাথে এটি বিবর্ণ হবে না। এটা প্রয়োগ পৃষ্ঠের মূল সামগ্রীর প্রকৃত রূপ প্রদর্শন করবে। এটা আবহাওয়া রোধী ইত্যাদি। তো বন্ধুরা, অবশ্যই মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে গল্পটি পড়তে থাকুন। আশা করি গল্পটি ভালো লাগবে। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন গল্পটি কেমন লাগলো। তো গল্পটি লেখিকার একটু সমস্যার কারণে একটু কয়েকদিন পরপরই দেয়, তো যার কারণে আসলে দিতে দেরি হয়। তো আসলে এটা কোনো সমস্যা না। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন। অবশ্যই যে গল্পগুলা আমরা আপনাদের দিয়েছি অবশ্যই শেষ পর্যন্ত দেব। তো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলেই গল্পগুলা নিয়মিতই পাবেন। তো বুঝতেই পারছেন বিষয়টা। তো মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিন আর গল্পটি শেষ পর্যন্ত পড়তেই থাকুন। প্লাস্টিক কি এবং প্লাস্টিক কাকে বলে? উচ্চ আণবিক ওজনের প্রাকৃতিক বা কৃত্রিম জৈব যৌগকে তুলনামূলক মধ্যম মানের তাপমাত্রায় উত্তপ্ত করে চাপ দিয়ে ঠান্ডা করলে যে সামগ্রী পাওয়া যায় তাকে প্লাস্টিক বলে। মূলত প্লাস্টিক এমন সামগ্রী যার উপর চাপ প্রয়োগ বা সৃষ্ট বিকৃতি চাপ অভিমুক্তিতে অপসারিত হয় না। পলিমার কাকে বলে? বহু যোজন প্রক্রিয়ায় প্লাস্টিকের একাধিক সাধারণ অণু মিলিত হয় এবং বৃহত্তম একক অণু সৃষ্টি করে, একে পলিমার বলা হয়। থার্মোপ্লাস্টিক বলতে কী বোঝায়? যে সকল প্লাস্টিক উত্তপ্ত করলে গলে ঠান্ডা করলে শক্ত হয় এবং এই প্রক্রিয়া বারবার করা হয়, সেগুলোকে থার্মোপ্লাস্টিক বলা হয়। থার্মোসেটিং প্লাস্টিক কি বা থার্মোসেটিং প্লাস্টিক কাকে বলে? যে সকল প্লাস্টিক একবার উত্তপ্ত করে ঢালাই করার পর পুনরায় আর ঢালাই করা যায় না, সেগুলোকে থার্মোসেটিং প্লাস্টিক বলা হয়। প্লাস্টিক তৈরির কাঁচামালের মূল উপাদানগুলো কি কি? প্লাস্টিক তৈরির কাঁচামালের মূল উপাদানগুলো হলো: প্লাস্টিক তৈরি কাঁচামালগুলোর জন্য মূল উপাদান হিসেবে কয়লা, চুন, পেট্রোলিয়াম গ্যাস, লবণ, পানি, বায়ু, ফসফরাস, সিলিকা, গন্ধক, উদ্ভিদজাত দ্রব্য, কাঠ, খড়, বাদাম, খোসা ইত্যাদি ব্যবহার করা হয়। থার্মোপ্লাস্টিকের বৈশিষ্ট্যগুলো কি বা থার্মোপ্লাস্টিক কাকে বলে? থার্মোসেটিং প্লাস্টিক কাকে বলে নিম্নে দেয়া হলো। পুনঃ গরম ঠান্ডা করলে এগুলো গুণাগুণ পরিবর্তন হয় না। এগুলো স্বাভাবিক মানের প্লাস্টিক। এগুলো ছাঁচে ঢালাইয়ের পর শক্ত ও ঠান্ডা হলে ছাঁচে তুলতে হয়। এগুলোর স্ক্র্যাপের মূল্য আছে। এগুলোর ঢালাইকরণ সহজ। এগুলো উত্তপ্ত করলে আণবিক অস্থায়ী পরিবর্তন ঘটে ইত্যাদি। থার্মোসেটিং প্লাস্টিক বা থার্মোসেটিং প্লাস্টিক কাকে বলে? থার্মোসেটিং প্লাস্টিক হলো এগুলো একবার উত্তপ্ত করে ঢালাই করার পর পুনরায় উত্তপ্ত করে ঢালাই করা যায় না। প্রথমবার উত্তপ্ত করলে এগুলো গুণাগুণের স্থায়ী পরিবর্তন ঘটে। এগুলোর উন্নত মানের প্লাস্টিক। এগুলো ছাঁচে ঢালাইয়ের পর শক্ত হওয়ার সাথে সাথে ছাঁচে ঢালাই করে তোলা হয়। এগুলোর স্ক্র্যাপের মূল্য নেই। এগুলোর ঢালাইকরণ অপেক্ষাকৃত জটিল। তো বন্ধুরা, অবশ্যই মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে গল্পটি পড়তেই থাকুন। আশা করি গল্পটি ভালো লাগবে। তো গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা নিয়মিতই আমাদের চ্যানেলে গল্প দেব। তো গল্পগুলো শেষ পর্যন্ত পড়বেন আর পড়ার পর অবশ্যই লাইক কমেন্ট করবেন।
আপনাদের আগে যেমন সাপোর্ট পাচ্ছিলাম ঠিক তেমন একটা ভালো সাপোর্ট পাচ্ছি না। তো আপনারা আমাদের গল্পগুলা পড়তেছেন না ঠিক আগের মতো। তো যাই হোক, গল্পগুলা নিয়মিতই পড়বেন, আশা করি ভালো লাগবে। মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে পড়তে থাকুন, আর পড়ার পর অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন। ধন্যবাদ। ধাতু কাকে বলে বা সংকর ধাতু কি বা ধাতু সংকর কি? লৌহজ ধাতু বলতে কি বোঝায়? যে ধাতু একটি উপাদানের লৌহ তাকে লৌহজ ধাতু বলা হয়। পিগ আয়রন, ঢালাই লোহা, পেটা লোহা, ইস্পাত ইত্যাদি লৌহজ ধাতু। লোহার আকরিকগুলো কি কি? লোহার আকরিকগুলো হলো হেমাটাইট, লিমোনাইট, ম্যাগনেটাইট, সাইডেরাইট ও আয়রন পাইরাইসিস। ইস্পাত কি বা ইস্পাত কাকে বলে? ইস্পাত লৌহ ও কার্বনের ধাতু সংকর। এতে কার্বনের পরিমাণ 0.25% হতে 1.5% হতে পারে। টেনসাইলেস স্টিল কাকে বলে? স্টেইনলেস স্টিল খুবই শক্ত, ক্ষয়রোধ, চকচকে ও মরিচারোধী সংকর ইস্পাত। এগুলোতে 11% হতে 24% ক্রোমোনিয়াম এবং 8% থেকে 14% নিকেল থাকে। 24 কেজি প্রতি বান্ডিল টিনের কোন দৈর্ঘ্যের কতখানা টিন থাকে? 24 গেজি প্রতি বান্ডিল টিনে থাকে 1.8 মিটার দৈর্ঘ্যের 12টি, 1.8 মিটার দৈর্ঘ্যের 12টি, 2.20 মিটার দৈর্ঘ্যের 10টি, 2.50 মিটার দৈর্ঘ্যের 9টি, 2.80 মিটার দৈর্ঘ্যের 8টি আর 3.20 মিটার দৈর্ঘ্যের 7টি। বিডব্লিউজি ও এসডব্লিউজি এর পূর্ণরূপ কি? স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ, জিএইউজি, স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ আর বিরমিংহাম ওয়্যার গেজ। কার্বনের উপস্থিতির ভিত্তিতে নির্মাণ কাজে ব্যবহৃত স্টিল এর বিভিন্ন গ্রেডসমূহ। কার্বনের পরিমাণের ভিত্তিতে ইস্পাতের নিম্ন শ্রেণীতে ভাগ করা যায়: ডেড মাইন্ড স্টিল, মিডিয়াম কার্বন স্টিল, হাই কার্বন স্টিল ইত্যাদি। তো এখন আমরা অন্তরক সামগ্রী পড়ব। অন্তরক সামগ্রীর কাজ কি বা অন্তরক সামগ্রী কি? তাপ অন্তরক তাপ, শব্দ অন্তরক শব্দ এবং বিদ্যুৎ অন্তরক বিদ্যুৎ প্রবাহ রোধ করে। এগুলো তাপ ও বিদ্যুতের অপচয় রোধ ও নিরাপত্তা নিশ্চিত করে এবং শব্দ অন্তরক শব্দ দূষণ হতে আবাসিকদেরকে রক্ষা করে। 5টি প্রাকৃতিক তাপ অন্তরক সামগ্রীর নাম লেখো। 5টি প্রাকৃতিক তাপ অন্তরক সামগ্রীর নাম হলো কাঠ, তুলা, কাঠের গুঁড়া, কর্ক, অ্যাসবেস্টস ইত্যাদি। কাঠ, তুলা, কাঠের গুঁড়া, কর্ক, অ্যাসবেস্টস ইত্যাদি। 5টি শব্দ অন্তরক সামগ্রীর নাম লেখো। গ্লাস শিট, সিলিন্ডার, কংক্রিট, প্লাস্টার করা দেওয়াল, কংক্রিট, স্টোন মেশনারি ইত্যাদি। শব্দ অন্তরক সামগ্রীর বৈশিষ্ট্যগুলো কি? যে সকল সামগ্রী শব্দ পরিচালনা ও প্রতিফলনে বাধা দেয় ওই সকল সামগ্রীকে শব্দ অন্তরক সামগ্রী বলা হয়। শব্দ অন্তরক সামগ্রীগুলোর নিচের বৈশিষ্ট্যগুলো থাকা দরকার: এগুলো শব্দ প্রতিরোধ করা গুণ থাকবে, অর্থাৎ এগুলোর মাধ্যমে শব্দের পরিচালনা বা শব্দের প্রতিফলন ঘটবে না। এগুলো নির্মাণ ব্যবহার উপযোগী হবে এবং এগুলো দিয়ে নির্মিত দেওয়ালের নিশ্ছিদ্র ও দৃঢ় হবে। যেহেতু এগুলো দেওয়ালের নির্মাণে ব্যবহৃত হবে তাই এগুলো দেখতে সুন্দর দেখতে হবে। এগুলোর স্থায়িত্ব ও অগ্নিরোধিতা গুণ থাকবে ইত্যাদি। তো এখন আমরা পড়ব জিও টেক্সটাইল। তো জিও টেক্সটাইল কি সেটা আমাদের এখন জানতে হবে। জিও টেক্সটাইল হলো কৃত্রিম বা প্রাকৃতিক পলিমেট্রিক সামগ্রীর আঁশের তৈরি নমনীয় ছিদ্রের বিশেষ
ধরনের কাপড়কেই বোঝায়। কৃত্রিম বা প্রাকৃতিক পলিমেট্রিক সামগ্রীর আঁশের তৈরি নমনীয় ছিদ্রবিশেষ বা ছিদ্রের বিশেষ কোনো কাপড়কেই বোঝায়। কোন কোন সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে জিওটেক্সটাইল ব্যবহৃত হয়? জিওটেক্সটাইল সড়ক ও জনপথ, ড্রেন, পোতাশ্রয়, ব্রেকওয়াটার, ভূমি উদ্ধার, মাটি ভরাট ইত্যাদি সিভিল ইঞ্জিনিয়ারিং কাজে ব্যবহার করা হয়ে থাকে। জিওটেক্সটাইল অসুবিধাগুলো হলো, জিওটেক্সটাইলের অসুবিধা নিম্নে দেয়া হলো। ১ নম্বরে, এগুলো কৃত্রিম আঁশের তৈরি বিধায় পানিতে সহজেই বিনষ্ট হয় না বা পচে যায় না। এগুলো সতর্কতার সাথে যথাযথ স্থাপন করলে স্রোত, তরঙ্গঘাত ইত্যাদিতে স্থানচ্যুত হয় না। এগুলো ছিদ্র দিয়ে অতি সূক্ষ্ম মৃত্তিকা কণা অতিক্রম করতে পারে না বিধায় মৃত্তিকার ক্ষয়রোধে এগুলো বেশ কার্যকর। এগুলোর ভিতর দিয়ে পানি ধীরে ধীরে অতিক্রম করতে পারে বিধায় এগুলো আবৃত ভরাটকৃত মাটি ধ্বংস বা ধসে পড়ে না। এগুলো টান দিতে পারে বিধায় এ সড়কের পেভমেন্ট এগুলোর রিইনফোর্সমেন্টের ন্যায় কাজ করে এবং পেভমেন্ট ফাটল দেখা দেয় না। ইমারতের ভিত্তিতলে এগুলো ব্যবহার করলে মাটির স্থানচ্যুত হয় না। হ্যাজার্ড পরিবেশে এগুলো ভিতর দিয়ে বিশেষ পানি ছেঁকে বের করে ফলে কুল মুক্ত পানি নিষ্কাশন সহজ হয়। এগুলো নরম ও দুর্বল মাটিকে ভারবহন ক্ষমতার ব্যবহারের উপযোগী করে। তো বন্ধুরা, আশা করি গল্পগুলো আপনাদের অনেক ভালো লাগছে। তো অবশ্যই গল্পটি শেষ পর্যন্ত পড়বেন, আর গল্পটি শেষ পর্যন্ত পড়ার পর অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলগুলো। আর শেষ পর্যন্ত গল্পগুলা পড়বেন, তাহলে গল্পগুলা বুঝতে পারবেন। তো গল্পগুলা পড়তেই থাকুন শেষ পর্যন্ত, আর অবশ্যই লাইক কমেন্ট করুন। ধন্যবাদ সবাইকে। চুন কি বা চুন কাকে বলে? রাসায়নিক দিক হতে চুন হলো ক্যালসিয়াম অক্সাইড। প্রাচীনকাল হতে এটি জোড়ক পদার্থ হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। কলিকরণ কি বা চুনে কলিকরণ বলতে কি বোঝায়? বিদাহী চুন পানি যোজন অপেক্ষা বেশি পরিমাণে পানি দিলে তাপ উৎপন্ন হয়, আয়তনে বৃদ্ধি পায় এবং হিস হিস শব্দ উৎপন্ন হয় এবং চুন পেস্টের রূপ নেয়। এই পেস্ট ক্যালসিয়াম অক্সাইড প্লাস পানির সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা ইকোলি চুন তৈরি করে। চুনের জমাটবদ্ধতা বলতে কি বোঝায়? বা কলিচুন বলতে জমাটবদ্ধতা বলতে কি বোঝায়? কলিচুনের সাথে বাতাসের কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক বিক্রিয়ায় এগুলো ধীরে ধীরে শক্ত হতে পারে। ক্যালসিয়াম কার্বনেটে পরিণত হয়। একে পানির জমাটবদ্ধতা বলা হয়। এতে রাসায়নিক পরিবর্তন ঘটে। চুন কিভাবে গুদামজাত করা উচিত? চুন বায়ু ও পানিরোধী স্থানে সতর্কতার সাথে গুদামজাত করা উচিত। কনস্ট্রাকশন মেকানিক্যালস এবং পানিরোধী সামগ্রী। সিমেন্ট অ্যাডমিক্সার বলতে কি বোঝায়? কংক্রিটের কার্যোপযোগিতার উন্নয়ন, জমাটবদ্ধতা ত্বরান্বিতকরণ, পৃষ্ঠের দ্রুত কাঠিন্য আনয়ন, পানি নিরোধীয় গুণ উন্নয়ন ইত্যাদিতে কংক্রিটে যে পদার্থ সংযোগ করা হয় তাকে অ্যাডমিক্সার বলা হয়। সাধারণত কি কি ধরনের সিমেন্ট অ্যাডমিক্সার ব্যবহৃত হয়? সাধারণত বায়ুবন্ধক, জমাটবদ্ধতার প্রবর্তক, জমাটবদ্ধতার গতি মন্থর, পানির হ্রাসক সিমেন্ট অ্যাডমিক্সার ব্যবহার করা হয়ে থাকে। সিমেন্টের বায়ুবর্ধক অ্যাডমিক্সার কোথায় ব্যবহার করা হয়? সিমেন্টের বায়ুবর্ধক অ্যাডমিক্সার সাধারণত শীতপ্রধান অঞ্চলে কংক্রিটের কাজে,
বায়ুবন্ধক অ্যাডমিক্সার ব্যবহার করা হয়ে থাকে। সিমেন্টের পানি হ্রাসক অ্যাডমিক্সার কখন ব্যবহার করা হয়? যখন কংক্রিটের কার্যোপযোগিতা বাড়ানোর দরকার হয় তখন সিমেন্টের পানি হ্রাসক অ্যাডমিক্সার ব্যবহার করা হয়ে থাকে। 5টি পানিরোধী সামগ্রীর নাম লেখো। 5টি পানিরোধী সামগ্রীর নাম নিম্নে দেওয়া হলো। 1 নম্বরে গরম বিটুমিন, মেস্টিক অ্যাসফেস্ট, বিটুমিনাস বা অ্যাসফেস্ট, মেটাল শীট সহ বিটুমিনাস ফিল্ড বা লিড ফিট কোর ইত্যাদি। বুনিয়াদের কাজে সম্যতা যাচাই করার জন্য ব্যবহার করা হয় স্পিরিট লেভেল। বুনিয়াদের কাজে সমতা যাচাই করার জন্য ব্যবহার করা হয় স্পিরিট লেভেল। A line joining some fixed point on the main survey line is called tri-line. Tri-line joining some fixed point as tri-station on the main survey line is called a tie-line. 16 ইঞ্চি সমান 1 মাইল বোঝাতে RF কত হবে? 16 ইঞ্চি সমান 1 মাইলকে বোঝালে RF হবে 1/3960। ব্যাখ্যা: 16 ইঞ্চি সমান 16 × 2.54 সেন্টিমিটার বা সেমিমিটার বা 40.60 সেন্টিমিটার। 40.60 সেন্টিমিটারকে মিটারে নিলে 0.40 মিটার, 0.40 মিটারকে কিলোমিটার নিলে 10⁻⁴, 10⁻⁴কে আবার মাইলে নিতে গেলে আবার 10⁻⁴ দিয়ে গুণ করতে হবে। 4.06 ইন্টু 10⁻⁴ ডিভাইডেড বাই 1.61 ইকুয়াল 2.52 ইন্টু 10⁴ মাইল। 10⁴ মাইলকে যদি আমরা RF এ রূপান্তর করি তাহলে 1/3968 ইত্যাদি। তো বন্ধুরা, আশা করি গল্পটি আপনাদের অনেক ভালো লাগছে, আপনারা গল্পটি অনেক এনজয় করছেন। তো আশা করি গল্পটি শেষ পর্যন্ত পড়তেই থাকুন, আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গল্পটিগুলো অবশ্যই মোবাইলের সাউন্ড কমিয়ে নিয়ে পড়বেন, তখন আপনাদের গল্পগুলো পড়তেও অনেক ভালো লাগবে। তো ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থাকুন। স্পিরিট লেভেলের আনুভূমিক এবং উলম্বিক বাবল টিউব সমন্বয়ের মাধ্যমে যে কোনো সমতল পৃষ্ঠের সমতা যাচাই করা যায়। দুটি স্পর্শক বিন্দুতে ছেদ করলে তাকে বলা হয় ছেদবিন্দু। প্রথম স্পর্শক ও দ্বিতীয় স্পর্শকের দৈর্ঘ্য বিন্দুতে মিলিত হয় তাকে ছেদবিন্দু বলা হয়। ছেদ বিন্দু থেকে স্পর্শক বিন্দুর দূরত্ব পর্যন্তকে বলা হয় অ্যাপেক্স দূরত্ব। বাঁকের শীর্ষবিন্দু এবং শেষ বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে বাঁকের গভীরতা বা অ্যাপেক্স বিন্দু বলা হয় ইত্যাদি। প্রথম স্পর্শককে বলা হয় রিয়েল ট্যানজেন্ট ইত্যাদি। বাঁক স্থাপন করার সময় প্রথম স্পর্শক বিন্দুতে রেখায় ছেদ করে যে রেখা রিয়ার ট্রেসমেন্ট বা ব্যাক ট্রেসমেন্ট বলা হয়। দীর্ঘ জ্যা থেকে অফসেট নির্ণয়ের বাঁক স্থাপন করা হয় রোড কার্ভে। দীর্ঘ জ্যা থেকে অফসেট নিয়ে বাঁক স্থাপন করা হয় রোড কার্ভে। দীর্ঘ জ্যা এর মধ্যবিন্দু হতে উভয় পার্শ্বের দূরত্বের অফসেট
নিয়ে বাঁক সংস্থাপন করা হয়ে থাকে। এটি একটি সাধারণ কার্ভের জন্য করা হয়ে থাকে। In an optical square, the angle between the first incident raw and the best incident raw is 90 ডিগ্রি। অপটিক্যাল স্কয়ারের মধ্যবর্তী কোণের মান 90 ডিগ্রি। একটি চেইন সার্ভের কাজে কোন এলাকায় নিম্নোক্ত কোন ধরনের ক্ষেত্রে ভাগ করা হয়ে থাকে? ট্রাইঅ্যাঙ্গেলসের ক্ষেত্রে ভাগ করা হয়ে থাকে। শিকল জরিপে কোনো নির্দিষ্ট এলাকায় কাজগুলো ত্রিভুজ বিভক্ত করে সরজমিনে সরাসরি ত্রিভুজগুলোর সব বাহুর পরিমাপ শিকল বা ট্রাপের সাহায্যে নেওয়া হয়। এতে কোনো কোণের মাপ গ্রহণ করা হয় না। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যের জানা থাকায় নকশা অঙ্কনের অসুবিধা হয় না এবং ক্ষেত্রফল বের করা হয় সহজেই। ত্রিভুজ রেখা সংযোগকারী যে ধারাবাহিক ত্রিভুজমালা প্রধান ত্রিভুজায়নকে মুক্ত করে তার নাম হলো বেইজনেট। ভিত্তিরেখার সাথে ধারাবাহিকভাবে সুষম ত্রিভুজের কাঠামো সৃষ্টি করে প্রধান ত্রিভুজায়নের সাথে সংযোজিত করে নেওয়া হয়। প্রধান ত্রিভুজের সাথে ভিত্তিরেখার সংযোগ দানকারী ত্রিভুজমালাকে বেইজনেট বলা হয়। বিমানের আলোকচিত্র গ্রহণের পদ্ধতি কয়টি? বিমানের আলোকচিত্র গ্রহণের পদ্ধতি হলো দুটি। বিমানের আলোকচিত্র গ্রহণের পদ্ধতি দুটি হলো উল্লম্ব ও তির্যক। অফ কার্ভ ডেভিয়েশন কয়টি বৃত্তচাপে সমন্বিত হয়? অফ কার্ভ ডেভিয়েশন তিনটি বৃত্তচাপের সমন্বয়ে গঠিত। অফ কার্ভ ডেভিয়েশন তিনটি বৃত্তচাপের ন্যায় গঠিত। যে সার্ভে দ্বারা এলাকার ভৌগোলিক অবস্থা জানা যায় তাকে কি বলে? তাকে কাউন্টার ম্যাপ সার্ভে বলা হয়। যে সার্ভের দ্বারা এলাকার ভৌগোলিক অবস্থা জানা যায় তাকে কাউন্টার ম্যাপ বা কন্টুর ম্যাপ বলা হয়। কন্টুর ম্যাপের মাধ্যমে ভূপৃষ্ঠের অবস্থা দেখানোর জন্য সেকশন অঙ্কন করা হয়। কন্টুরিং এর ডাইরেক্ট মেথডটি কি? মেথডটি হলো ধীরে ধীরে সম্পূর্ণ হয়। এটি হলো কন্টুরিং ডাইরেক্ট মেথডের গুণ। কন্টুরিং এর ডাইরেক্ট পদ্ধতিটি ছোট এলাকার কন্টুরিং নকশা তৈরির জন্য উপযোগী। এই পদ্ধতিতে কন্টুর রেখার সঠিক অবস্থান নির্ণয় করা যায়, তবে এটা গতিবেগ বিরক্তিকর পদ্ধতি। এতে প্রথমে লেবেল যন্ত্রের সাহায্যে একই আরএল বিশিষ্ট বিন্দুগুলো চিহ্নিত করতে হয় এবং পরে প্লেন টেবিল জিওডোলাইট পদ্ধতির চিহ্নের রেখাগুলো নকশায় উঠাতে হয়। এর জন্য সময় বেশি লাগে। পাহাড়ি এলাকায় কোন কন্টুরিং মেথড ব্যবহার করা হয়? ট্রেক্টোমেট্রিক মেথড ব্যবহার করা হয়। পাহাড়ি এলাকায় কন্টুরিং এর জন্য ট্রেক্টোমেট্রিক ব্যবহার করা এর কারণ হলো আনুভূমিক দূরত্বের কোণ নির্ণয় করা যায়। বেইজলাইনের উদাহরণ হলো বেইজলাইন আড়াআড়ি দড়ি। বেইজলাইন এমন একটি লাইন যাকে প্রধান লাইন বিবেচনা করে মাঠে অন্যান্য লাইন বা ত্রিভুজ অঙ্কন করা হয়ে থাকে।
জল সমতল হতে তলদেশ পর্যন্ত খাড়া দূরত্বকে বলা হয় সাউন্ডিং। জল সমতল হতে তলদেশ পর্যন্ত খাড়া দূরত্বকে বলা হয় সাউন্ডিং। কোন দপ্তরের দেয় বিএম রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয় পিডব্লিউডি? কোন দপ্তরের দেয় বিএম রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয়? বেঞ্চমার্ক। বিএম হলো বেঞ্চমার্ক, একটি ফলক যাতে স্মারক বিন্দুর আরএল লিপিবদ্ধ থাকে। বিভিন্ন সরকারি সংস্থা যেমন গণপূর্ত বিভাগ, সড়ক ও জনপথ বিভাগ, জাতীয় পানি উন্নয়ন বোর্ড ইত্যাদি স্থায়ী বেঞ্চমার্ক ব্যবহার করা হয়ে থাকে। এমএসএল এর আরএল কত? এমএসএল এর আরএল কত? এমএসএল আরএল হলো 50। এমএসএল হলো মেইন সি লেভেল। মেইন সি লেভেলের আরএল হলো 50 মিটার, অর্থাৎ গড় সমুদ্র তল হতে আরএল এর উচ্চতা 50 মিটার। পানির গভীরতা মাপার জন্য যে সার্ভে ব্যবহার করা হয়ে থাকে তাকে কি বলে? পানির গভীরতা নির্ণয় করার জন্য সাউন্ডিং সার্ভে ব্যবহার করা হয়ে থাকে। পানির গভীরতা মাপার জন্য যে সার্ভে করা হয় তাকে সাউন্ডিং বলা হয়। তো বন্ধুরা, আশা করি গল্পটি আপনাদের অনেক অনেক ভালো লাগছে। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর গল্পটি শেষ পর্যন্ত পড়তেই থাকুন, আশা করি গল্পটি ভালো লাগবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর গল্পগুলা এখন থেকে আমরা নিয়মিতই আমাদের চ্যানেলে দেব, তো আমাদের সাথেই থাকুন, আমাদের গল্পগুলো উপভোগ করুন। আশা করি গল্পগুলো আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো এখনকার আলোচনার বিষয় হলো ভিত্তিরেখা সংযোগকারী যে ধারাবাহিক ত্রিভুজমালা তা হলো বেইজনেট। বেইজনেটটা কি? ভিত্তিরেখার সাথে ধারাবাহিকভাবে সুষম ত্রিভুজ কাঠামো সৃষ্টি করে প্রধান ত্রিভুজায়নের সাথে সংযোজিত করে নেওয়া হয়। প্রধান ত্রিভুজায়নের সাথে ভিত্তিরেখার সংযোগ দানকারী ত্রিভুজকে নেট বেস বলা হয়। শিকল জরিপের কোনো নির্দিষ্ট এলাকায় কতকগুলো ত্রিভুজ বিভক্ত করে সরজমিনে সরাসরি ত্রিভুজগুলোর সব বাহুর পরিমাপ শিকল বা টেপের সাহায্যে নেওয়া হয়ে থাকে। এতে কোণের মাপ গ্রহণ করা হয় না। ত্রিভুজ বাহুর দৈর্ঘ্য জানা যায় মাপকালে। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য জানা যায়, নকশা অঙ্কনের সুবিধা অসুবিধা হয় না এবং ক্ষেত্রফল বের করা সহজ হয়। বৃত্তাকার বাঁক কত প্রকার? বৃত্তাকার বাঁক হলো 3 প্রকার: সিম্পল কার্ভ, সিম্পল সারভে, কম্পাউন্ড রিসলভ ইত্যাদি। 1 মাইল গান্টার্স চেইন এর শিকলে 1 মাইল ধরা হয় 80 শিকল। 80 শিকল সমান 1 মাইল। গান্টার শিকলে 80 শিকল সমান 1 মাইল। কোথাকার এমএসএলকে বাংলাদেশের ড্যাটুম বলে ধরা হয়? কক্সবাজারের। কারণ সমুদ্রের পৃষ্ঠের পানির জোয়ার ও ভাটার মান ধরা হয় এমএসএল নির্ধারণ করা হয়। এর মানের সাথে সাপেক্ষে সকল কিছুর উচ্চতা নির্ণয় করা হয়ে থাকে। একটি আলোকচিত্রের মাধ্যমে আরএফ এর মান 1:10,000 হলে
একটি জরিপরেখা প্রকৃত দৈর্ঘ্য 500 মিটার হলে মানচিত্র তার দৈর্ঘ্য কত হবে? 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার কেমনে? এখানে RF সমান 1:, এত জরিপরেখার প্রকৃত দৈর্ঘ্য 500 মিটার, তো মানচিত্রের মাপ হয় 500 × 100/10,000। তো এখানে এটা ক্যালকুলেশন করলে আসে আপনার 5 সেন্টিমিটার। তো বুঝতেই পারছেন বিষয়টা। তো গল্পটি শেষ পর্যন্তই দেওয়া হলো। তো অবশ্যই মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে গল্পটি পড়তেই থাকুন, আশা করি গল্পটি ভালো লাগবে। তো বন্ধুরা, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এতক্ষণ ধরে সময় ব্যয় করার জন্য। তো নিয়মিত পরের পার্টগুলো তাড়াতাড়ি দেওয়া হবে। তো যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আজকে অনেকগুলা গল্প দেওয়া হবে, তো আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।